হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের যে টপিক চলছিল হাইব্রিডাইজেশন, সেটাই কন্টিনিউ করব। আজকে আমাদের একটা নতুন মলিকুল নিয়েছি, যে মলিকুলটা হচ্ছে ধরো PCl5। এই PCl5-এর এইখানে কীভাবে বন্ধন গঠন হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এইখানে দেখো ফসফরাস হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটম। ফসফরাসের আমরা জানি কি অ্যাটমিক নাম্বার কত, তাহলে ফসফরাস সেন্ট্রাল অ্যাটম অ্যাটমিক নাম্বার হচ্ছে 15। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন আসবে 15 মানে 3s2 3p3। 15 মানে আমরা জানি 1s2 2s2 2p6, ওইখানে 10 হয়, 10-এর পর 3s2 12 3p3 5। তাহলে এখানে কত হচ্ছে 2 আর 3 5, তাহলে 10 + 5 15। তাহলে এখানে সেন্ট্রাল নাম হচ্ছে 15 ফসফরাস, যার অ্যাটমিক নাম যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s2 3p3। এরপর দেখো এইখানে যদি আমরা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করি তাহলে 3s আর 3p, 3s আর 3p। এসে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে যে আমাদের যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের যে রুল আছে সেই অনুযায়ী 3s এ দুটো ইলেকট্রন, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, আর 3p3-তে 3টে ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এখানে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কী হচ্ছে, এইখানে এই যে 3pতে কী আছে? 3টি আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন আছে। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ক্লোরিন সাথে ফসফরাস এখানে কি হতে পারে? ম্যাক্সিমাম 3টি কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন গঠন হতে পারে। ক্লোরিন কত? ক্লোরিন 17, এ হচ্ছে কত 3s2 3p5। তাহলে 3s এ দুটো ইলেকট্রন থাকবে, আর 3p5 মানে 1 2 3 4 5। তাহলে দেখো এখানে এই একটা ইলেকট্রনের সাথে এই একটা ইলেকট্রন কী হতে পারে? এরা হচ্ছে যে বন্ড ফর্মেশনে যেতে পারে। তাহলে এইভাবে কি হতে পারে? 3টি PCl বন্ড আমরা ব্যাখ্যা করতে পারি ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী। কিন্তু এখানে কতগুলো বন্ড আছে? 5টা PCl বন্ড আছে। তাহলে 5টা PCl বন্ড ফর্মেশন কিন্তু আমরা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী ব্যাখ্যা করতে পারছি না। এই জন্য কী যেতে হবে? এই জন্য আমাদের যে কনসেপ্ট হাইব্রিডেশন, সেই হাইব্রিডেশনের কনসেপ্টে যেতে হবে। তাহলে সেটা কিভাবে হবে? তাহলে দেখো ফসফরাস সেন্ট্রাল অ্যাটম ফসফরাস অ্যাটমিক নাম্বার 15, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন 3s2 3p3, 3s2 3p3 মানে হচ্ছে 3s এ দুটো ইলেকট্রন থাকছে, 3s এ দুটো ইলেকট্রন, আর 3p3তে হচ্ছে যে এখানে 3টে ইলেকট্রন থাকবে। এটা তার কি হবে? এটা হবে তার গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এরপর কি হবে? এইখানে দেখো এটা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হচ্ছে। নেক্সট এটা 3s, এটা হচ্ছে 3p। তাহলে 3s এ 3p, আর কি থাকবে? এই ফসফরাসের ক্ষেত্রে কি থাকবে? 3d কি থাকবে? 3d আছে, কিন্তু 3d কি আছে? ফাঁকা আছে। ফসফরাস এর কাছে 3s 3p, এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n3 মানে কি হয়? n3 মানে sp_d হয়। তাহলে 3s 3p 3d থাকবে, কিন্তু 3d কি আছে? ফাঁকা আছে, ভ্যাকেন্ট আছে, ভ্যাকেন্ট d অরবিটাল। তাহলে এটা হচ্ছে 3s 3p, এটা হচ্ছে 3d। কি হবে? এইখানে একটা ইলেকট্রন 1 2 3, 3pতে যেমন 3টে ইলেকট্রন ছিল 3টে ইলেকট্রন থাকবে। এই 3s এর একটি ইলেকট্রন কি হবে? 3d-তে চলে যাবে। অর্থাৎ এইখানে কি হচ্ছে? এটা হচ্ছে তার এক্সাইটেড স্টেট ইলেকট্রন বিন্যাস, এক্সাইটেড স্টেট ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এটা হচ্ছে তার উত্তেজিত স্তরের ইলেকট্রন বিন্যাস। উত্তেজিত স্তরে কি হচ্ছে? এখানে ফসফরাসের ক্ষেত্রে 3d থাকবে, যেটা ফাঁকা থাকবে, ভ্যাকেন্ট d অরবিটাল থাকবে। এই 3s এর একটি ইলেকট্রন কি হবে? 3d-তে চলে যাবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে? s প্লাস 3টি p আছে, 3টি p অরবিটাল প্লাস d। এই s 3টি p আর d এরা কি হবে? এরা একই শক্তি স্তরে যাবে। একই শক্তি স্তরে যাওয়ার ফলে তারা কি করবে? নিজেদের মধ্যে মিক্সিং করবে, এবং এই মিক্সিংয়ের ফলে কি করবে? sp3d হাইব্রিড অরবিটাল গঠন করবে। অর্থাৎ তারা sp3d এই হাইব্রিডাইজেশনে যাবে। এই হাইব্রিডেশনে যাওয়ার ফলে কি সুবিধা হচ্ছে? দেখো
সুবিধা কি হচ্ছে, এখানে দেখো প্রত্যেকে একটি করে আনপেয়ার ইলেকট্রন স্পিন আছে। তাহলে এই যে 1 2 3 4 5 এরা কি করবে, 5টা ক্লোরিন, এই যে ক্লোরিনের যে 3p আছে এর সাথে ওভারল্যাপে যাবে। এই ক্লোরিনের p অরবিটাল আর এই যে sp3 হাইব্রিড কি করবে, এরা ওভারল্যাপ করবে। ওভারল্যাপের ফলে নতুন 5টি PCl বন্ড ফরমেশন করবে। তাহলে এই যে sp3d হাইব্রিডেশন হলো বা sp3d অরবিটাল গঠন হলো, এর জিওমেট্রি কি হবে, এর জিওমেট্রি যদি আমরা আঁকি তাহলে জিওমেট্রি হবে এর 3টি sp3d অরবিটাল একই প্লেনে থাকবে। আর এই যে প্লেনে থাকবে এই প্লেনটা করে ইকুইটোরিয়াল প্লেন, এগুলো আমরা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আর দুটি sp3 এই যে অরবিটাল এরা কি থাকবে, এরা হচ্ছে যে পারপেন্ডিকুলার টু দা প্লেন থাকবে। অর্থাৎ এই তিনটি কি থাকছে, একই প্লেনে থাকছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেনে থাকবে। আর এই দুটো অরবিটাল কি থাকবে, একটা আপ আর একটা ডাউন। এই জিওমেট্রিটাকে এই জিওমেট্রিটা বলা হয় ট্রাইগোনাল বাই পিরামিডাল জিওমেট্রি। ট্রাইগোনাল বাই পিরামিডাল, যার বাংলা নাম হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড। এখানে যখন এই যে অ্যাঙ্গেলটা, এই ইকুইটোরিয়াল প্লেন, এই ইকুইটোরিয়াল প্লেনে বন্ড অ্যাঙ্গেল কত হবে 120 ডিগ্রি। আর এই যে এক্সিয়াল প্লেন, এই এক্সিয়াল প্লেনে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে দু ধরনের অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন, এই প্লেনের অ্যাঙ্গেল, এই প্লেনের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। একটি করে ইলেকট্রন আছে। এবং ক্লোরিন, এই যে ক্লোরিনের 3p, এই ক্লোরিনের 3p কি আছে, ক্লোরিনের 3pতে একটি করে আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন আছে। এই ইলেকট্রন আর ওই ইলেকট্রন ক্লোরিনের 3p, ক্লোরিনের যে 3p ইলেকট্রন আছে এরা কি করবে, এরা ওভারল্যাপ করবে, একটা আপ স্পিন একটা ডাউন স্পিনে যাবে এবং বন্ড ফরমেশন হবে। প্রত্যেকটা এই একইভাবে হবে, প্রত্যেকটা একইভাবে হয়ে বন্ড ফরমেশন হবে। ক্লোরিনের যে p অরবিটাল সেটা হচ্ছে কেমন, ক্লোরিনের p অরবিটাল হচ্ছে p অরবিটাল ডাম্বেল শেপ। তো এই যে ডাম্বেল শেপের জন্য কি হবে, এইভাবে কি হচ্ছে, এইভাবে বন্ড ফরমেশন হবে। অর্থাৎ এখানে হচ্ছে কি sp3dp, এই যে সিগমা বন্ডগুলো হবে এই প্রত্যেকটা সিগমা বন্ড কি হবে, sp3dp সিগমা বন্ড, sp3dp সিগমা বন্ড। এখানে কি হচ্ছে, এই sp3d এর একটি আনপেয়ার্ড ইলেকট্রন আর ক্লোরিনের যে 3p তে ইলেকট্রন আছে এদের ওভারল্যাপের ফলে নতুন বন্ড ফরমেশন হবে। আর এবার বলছে এই যে ইকুইটোরিয়াল প্লেনের বন্ড হবে 120 ডিগ্রি, আর এক্সিয়াল প্লেনে এই প্লেনের বন্ড হবে 90 ডিগ্রি। এইভাবে PCl5 অণু বন্ধন গঠন করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি।